আম্মা বলছে তাহলে তুই ওখানে থাকতে পারবি না আর ওখানে বিয়ে করতে পারবি না, এই দুই শর্ত। তুই ইংল্যান্ডে থাকতে পারবি না, বিয়েও করতে পারবি না, এখানে তো চলে আসতে হবে দেশে। ভর্তি পরীক্ষার রেজাল্টটা হচ্ছে এরকম দিচ্ছে আর কি, মানে আমি এইভাবে পড়তেছি আর কি, যে কারা কারা চান্স পাইছে, রোল নাম্বারগুলো। তো এই রোল নাম্বারে দেখতেছি যে আমার নাম্বারটা নাই। পড়ালেখা টাইপ মানুষ ছিলাম না, আড্ডাবাজি, বই পড়া, পলিটিক্স করা, এই সেই হাবিজাবি, প্রেম করা ছাড়া সবই করছি। সেটা হচ্ছে দাবিতে ভর্তি হয়ে কন্টিনিউ না করে আবার বিদেশে চলে গেছে। ভর্তি হওয়া মানে এখন তো আমরা অনেক সমালোচনা দেখি ভর্তি হওয়া নিয়ে, রেজাল্ট নিয়ে। ওই সময়টা কেমন ছিল, কিভাবে ভর্তি, পরবর্তীতে আবার কেন স্টে না করে লন্ডনে চলে গেলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হচ্ছে যে আমার একটা মজার জিনিস আছে, ধরেন ওই যে ফর্ম কিনতে হয়তো, তো আমাদের বাবা মার কাছ থেকে এটা তো টাকা আনার একটা উপলক্ষ আর কি। আমার মনে আছে যে ইন্টারমিডিয়েটে ভর্তির সময় ঢাকা কলেজেরও ফর্ম উঠাইছি কেনার টাকার জন্য, নটরডেমের জন্য টাকা আনছি, কিন্তু পরীক্ষাও দেয়নি, ফর্মও কিনি না, টাকাটা খাইয়ে ফেলাইছি আমরা। কারণ হচ্ছে যে আমার রেজাল্ট যা ছিল ওটা আমি হিসাব নিকাশ করে বলছি আমার ঢাকা কলেজে না হওয়ার কোনো কারণ নাই, এমনি হয়ে যাব, হাসতে খেলতে হয়ে যাব। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আমি হিসাব নিকাশ করে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে যাবে, আর কোনো কারণ নাই। তারপরে ধরেন জগন্নাথের জন্য একটা ফর্মের টাকা নিচ্ছি, জাহাঙ্গীরনগরের জন্য একটা ফর্মের টাকা নিচ্ছি, সিলেটের জন্য একটা ফর্মের টাকা নিচ্ছি, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের একটা ফর্মের টাকা নিচ্ছি। এগুলো নিয়ে টিয়ে আমরা নীরব একটা হোটেল আসছে আপনার চানখারপুলে গিয়ে এগুলো ব্যাপক প্রত্যেক দিন এই ফর্মের টাকা দিয়ে দিয়ে আমরা মানে মাস্তি করতাম আর কি, বন্ধুবান্ধব মিলে। ওখানে 33 পদের খাওয়া আছে, আপনার লটপটি থেকে শুরু করে, লটপটি হচ্ছে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে আলু দিয়ে রান্না করে। তো আমরা বন্ধুরা মিলে গিয়ে বলতাম যে 33 পদ লাগাও, মানে যত আইটেম তোমার রেস্টুরেন্টে আছে সব দাও, সব আইটেম দিয়ে আমরা ব্যাপক খাওয়া দাওয়া করতাম ওইখানে আর কি। তো আর পরীক্ষার সময় তো সব জায়গাতে ঘর থেকে বের হয়ে যাইতাম, যে আজকে সিলেট যাইতেছি, আজকে জাহাঙ্গীরনগরে যাইতেছি, তা আজকে তো কোথাও যাইতেছি না, চানখারপুলে যাইতেছি। ফর্মের টাকা নিয়ে ওইখানে নীরবে গিয়ে আমরা ব্যাপক পরীক্ষা দিতাম, 33 পদ খায়া দায়া পরীক্ষা দিয়ে বাসায় এসে বলতাম যে পরীক্ষা সেরকম হয়েছে আর কি। তা আমার মনে আছে যে ভর্তি পরীক্ষার রেজাল্ট যেদিন আসে বিশ্ববিদ্যালয়ের, তো ভর্তি পরীক্ষার রেজাল্টটা হচ্ছে এরকম দিচ্ছে আর কি, মানে আমি এইভাবে পড়তেছি আর কি, যে কারা কারা চান্স পাইছে, রোল নাম্বারগুলো। তো এই রোল নাম্বারে দেখতেছি যে আমার নাম্বারটা নাই। তো ভিতরটা তো পুরো আইটকা উঠছে, এমনি তো ফর্মের টাকা সব খাইয়া ফেলাইছি, তারপর যদি খ ইউনিটে চান্স না পাই, মান ইজ্জত তো মানে আমার সব শেষ হয়ে যাবে আর কি। তা আমি ওই কলা ভবনে একটা গাছের নিচে ঝিমমেরা বসে আছি। তা আমার মনে আছে আমরা একসাথে কোচিং করছি ফোকাসে, আমার একটা ঢাকা কলেজের বন্ধু ছিল সুমিত, ও এখন সচিবালয় একটা ফার্স্ট ক্লাস কাজ করে আর কি। তো সুমিতা এসে বলতেছে, দোস্ত তোরে তো মনে করছিলাম তুই আর একটু ভালো করবি, তুই এত খারাপ করলি কেন? তা আমি বলছি কত খারাপ করছি? বলে তুই 72তম হইলি কেন, তুই তো 15-20-এর ভিতর থাকার কথা ছিল তোর, মানে খ ইউনিটে আমি 72তম ছিলাম আর কি। তা বলছি কই আমার তো নাম্বারই দেখলাম না, আমি তো চান্সই পাইনি মনে হচ্ছে। বলেছে না তোর নাম্বার দেখে আসলাম, এদিকে আয়। তো পরে দেখলাম যে আমি তো এইভাবে পড়তেছি, আসলে রোল নাম্বারগুলো দিছে এইভাবে আর কি, উপরে নিচে দিছে আর কি। এই কারণে প্রথমে আমার নাম্বারটা আমার চোখে পড়ে নেয় আর কি। তো পরে তো নাম্বার দেখে দেখলাম যে 72তম হয়েছে আর কি। তো মানে আপনি যে কোনো ডিপার্টমেন্টে তখন পড়তে পারবেন আর কি, আর্টস ফ্যাকাল্টিতে আর কি। তো এরপরে তো ক্লাস শুরু করলাম। বিশ্ববিদ্যালয়ে তো আসলে লেখাপড়া করতাম না এরকম, মানে আমি কখনোই পড়ালেখা টাইপ মানুষ ছিলাম না, আড্ডাবাজি, বই পড়া, পলিটিক্স করা, এই সেই হাবিজাবি, প্রেম করা ছাড়া সবই করছি ছাত্র জীবনে, শুধু প্রেমটাই কপালে ছিল না আর কি, সাম রিজন আর কি। কিন্তু তখন মাথা ভরা চুল ছিল, এত চুল থাকার পরেও যে প্রেম করতে পারলাম না, এটা মানে খুব কষ্টের, কিন্তু মাঝে মধ্যে যে কেউ পছন্দ করলো না আর কি তখন সেই সময়টাতে আর কি। তো এই কারণে যেটা হয়েছে যে আপনার প্রচুর টিএসসি কেন্দ্রিক প্রচুর অ্যাক্টিভিটিসে ছিলাম, কবিতা আবৃত্তি করতাম, বিতর্ক করতাম, টেলিভিশনে, ডিপার্টমেন্টে, বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে বিতর্ক করতাম। তো এগুলো করতে করতে যেটা হয়েছে, হঠাৎ করে শুনি সেকেন্ড ইয়ারে আমার ডিপার্টমেন্টের অনার্স পাশ করা এক বড় ভাই ইংল্যান্ড চলে গেছে। তো চিন্তা করলাম যে কী ব্যাপার, সে মাস্টার্স করলো না কেন? পরে একদিন তারা ফোন দিলাম লন্ডনে বোঝার জন্য, যে বলতেছে যে মাস্টার্স করলে 2টা বছর নষ্ট হবে, আর ওখানে গিয়ে অনার্স আবার শুরু থেকে শুরু করতে হবে। তো বেচারা অনার্স করে গেছে, মানে তার 4 বছর ঢাকা ইউনিভার্সিটিতে পুরো লস। তো হুট করে তখন আমার 2001-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে সম্ভবত মাথায় চলে আসলো 3-4টা ফ্রেন্ড মিলে, যে না এই তো সময় নষ্ট এখানে থাকা, যেহেতু বাইরে যাব এখনই চেষ্টা করি না কেন। তো বাসায় বাবা মাকে কিছু বলি নাই, কাগজপত্র জোগাড় করলাম, স্পন্সর জোগাড় করে কাগজপত্র জমা দিলাম পরে দেখি আমি এবং আমার সিরাজগঞ্জের একটা ফ্রেন্ড
তো ও এখন জাজ। দুজনে অ্যাপ্লাই করলাম ব্রিটিশ হাই কমিশনে, ভিসা রিফিউজ হলো। বোঝার চেষ্টা করলাম যে কী কারণে রিফিউজ হলো। তো পরে চিন্তা করে দেখলাম যে বাসায় বলি নাই, আব্বা আম্মার দোয়া নেওয়া দরকার ছিল, এটা সেটা। পরে আম্মারে বলছি, বলে যে নৌ, কেন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছো লতে, তুমি কেন বিদেশ যাবা, তোমার কেন বিদেশ যাবে না, না এটা হবে টবে না। তা আমার মনে আছে যে মার্চে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করছি, কাগজপত্র জোগাড় করতেছি, আবার এপ্রিলের শেষে জমা দিব, কিন্তু আম্মা অনুমতিই দেবে না। সারাদিন আমার মনে আছে ইউনিভার্সিটিতে যাওয়া আসা ছাড়া বাসায় যতক্ষণ থাকতাম, রান্নাঘরে গিয়ে আম্মার পা ধরে বসে থাকতাম, আম্মা অনুমতি দাও, দোয়া করো, এই সেই হ্যান ত্যান। তো পরে একসময় আব্বা বড় ভাই আম্মাকে বুঝায় বলছে যে না দেও, ওকে যেতে দাও, এই সে হ্যান ত্যান। তো আম্মা বলছে তাহলে তুই ওখানে থাকতে পারবি না আর ওখানে বিয়ে করতে পারবি না, এই দুই শর্ত। তুই ইংল্যান্ডে থাকতে পারবি না, বিয়েও করতে পারবি না এখানে, তো চলে আসতে হবে দেশে। তো পরে ওয়াদা দিচ্ছি যে হ্যাঁ চলে আসবো। তো পরের বার ভিসা হয়ে গেল আর কি, মে মাসে ভিসা হয়ে গেল, চলে গেলাম আর কি। তারপরে চলে আসছি, আম্মার সাথে ওয়াদা যেটা দেওয়া ছিল সেটা চলে আসছি। তো ওইটা আর মেনলি সময় বাঁচানো আর কি। এখানে মানে আমাদের যারা বন্ধুরা, আমরা যখন বার করে ফেলছি তখন আমাদের ব্যাচের ফ্রেন্ডরা মাত্র ইংল্যান্ডে যাওয়া শুরু করছে। তাহলে টেকনিক্যালি আমি ওদের থেকে আসলে 5-6 বছর সিনিয়র, মানে অ্যাডভান্স হয়ে গেছি আর কি। পড়ালেখা আমার তখন শেষ হয়ে গেছে অলমোস্ট। ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমার বন্ধুরা মাস্টার্স করতেছে, আমি তখন 12টা করে ফেলছি। তো মানে কাজ করে লেখাপড়া করার কারণে তো আমার সময় একটু বেশি লেগেছে, প্রায় 7 বছর লেগে গেছে। নর্মালি ধরুন এটা 4 বছরে হয়ে যাওয়ার কথা। সেমিস্টার ড্রপ দিতাম, ইনকাম করতাম, টিউশন ফিস জোগাড় করতে হইতো, বাড়িতে টাকা পাঠাইতে হইতো, অনেক দায় দায়িত্ব। আমরা তো সব দেশ থেকে টাকা নিয়ে নেই, পুরোটা মানে ইনকাম করে পড়েছি আর কি। আচ্ছা, রাজনীতির দিকে যাচ্ছি। লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি একজন আইনবিদ, ব্যারিস্টার, একজন রাজনীতিবিদ, একটা দলের সেকেন্ড পার্সন বটে। আর আমি যেটা বলি যে আপনি একজন কথাবিদ, মানে খুব ভালো কথা বলতে পারেন, কথার পিঠে কথা বলতে পারেন। কথার ভিতরে একটা মাধুর্যতা হচ্ছে আপনি কঠিন কথাটাই বলেন, কথার পিঠেই বলেন, কিন্তু এতে আক্রোশ থাকে না। মানে রাজনীতিবিদেও আপনি একটা সফলতার দিকে আছেন, আইনবিদের দিকেও আপনার অনেক সুনাম আমরা শুনেছি। কথার জাদুঘর বলা যায়। এই তিনটার বিষয়ে সফলতার রহস্যটা আসলে কি, আর কোনটাকে আপনি সবসময় প্রথম রাখবেন? মানে এটা টকশো স্টার বলা হয়, অনেকে বলে। একটা বিষয় হচ্ছে যে আমি আমার ক্ষেত্রে বিভিন্নজন মন্তব্য পাঠায়, তো আমাকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছে যে আপনাকে দেখতে এত ভয় লাগে কেন, তো রাগি রাগি লাগে কেন। তো এখন আমি ধরেন আমি একটা টাক মাথার, একটা কপাল মোটা মানুষ, এখন আমি কি করব, মানে আমার টাকের কারণে তো আমি কিছু করতে পারবো না। আমার চোখ দুইটা ডাঙ্গর ডাঙ্গর চোখ ভরা, এখন আমি এটা কী করবো, এটা তো কিছু করার নাই। তো সেই জায়গায় এখন মানে আমার দেখতে যদি রাগই লাগে, এটা কিছু করার নেই। রাগ তো একটু আসেই। ধরেন দক্ষিণ অঞ্চলের মানুষের কিছু কমন বদনাম আছে, তার ভিতরে একটা হইলো যে তাদের রাগ বেশি। যে কোনো দক্ষিণাঞ্চলের মানুষদেরকে জিজ্ঞেস করবেন যে তাদের রাগের সমস্যা আছে আর কি। তো ওই রাজনৈতিক কর্মী, আইনজীবী, এই পরিচয়গুলো আসলে এটা হচ্ছে যে মানে মানে আপনি কি ভাত খান না ডাল খান, মানে এরকম করা যাবে না। আসলে আমি ডাল ভাত দুইটাই খাই আর কি। আমি রাজনৈতিক কর্মীও, এবং আমি 3 প্রজন্মের, আপনি 3য় প্রজন্মের রাজনৈতিক কর্মী।